স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে। আপনাদের সাথে আছি আমি বাবলি ইয়াসমিন। বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি গণভবনে। আমরা যেখানে পাকিস্তানি শাসকদের দ্বারা অত্যাচারিত ছিলাম, নির্যাতিত ছিলাম, শোষিত বঞ্চিত ছিলাম, এমনকি বিদেশে যেতে গেলে আমাদের কোনো পাসপোর্ট ওই পাকিস্তান থেকে আনতে হতো, আবার পাকিস্তান থেকে যে ভিসা নিতে হতো। এটা আমার নিজেরও অভিজ্ঞতা আছে যে আমি যখন প্রথম বিদেশে যেতে যাই, আমাকে এখান থেকে করাচি যেতে হয়েছিল। করাচিতে যে সেখান থেকে ভিসা নিয়ে তারপর ইটালি যেতে হয়েছে। পাকিস্তান আমলে কিন্তু আমাদের এমনই অবস্থা ছিল। আমাদের আজকে ক্রিকেট খেলা হয়, আমাদের কোনো বাঙালি ওই ক্রিকেট প্লেয়ার হিসেবে কখনো সুযোগ পায়নি। অথচ আমার নিজের ভাই কামাল, জামাল সবাই কিন্তু খেলতো। ফুটবল, ক্রিকেট, হকি সমস্ত খেলার মধ্যেই তারা ছিল, বা এরকম বহু ছেলেপেলে খেলায় অনেক মেধাবী ছিল, কিন্তু পাকিস্তানিরা কখনো সুযোগ দেয়নি। ছেলেদেরই সুযোগ দেয়নি, মেয়েদের তো প্রশ্নই ওঠে না। এরকমই ছিল আমাদের দুরবস্থাটা। কাজে আমরা স্বাধীনতা অর্জন করার পর আমাদের দেশের সর্বস্তরের মানুষ যেন সব ধরনের সুযোগ সুবিধা পায়, সেই সুযোগটা তিনি করে দিয়েছিলেন। এবং নারী শিক্ষাও তিনি অবৈতনিক করে দিয়েছিলেন। এবং নারী শিক্ষা শুধু অবৈতনিক না, সেখানে বাবা মা যাতে নারীদের বা মেয়েদেরকে শিক্ষা দিতে উৎসাহিত হন, সে ব্যবস্থাও তিনি করেছিলেন। এবং আমরা সরকার গঠন করার পর থেকে তার সেই পদাঙ্ক অনুসরণ করেছি, তার আদর্শ অনুসরণ করেছি, এবং আমরা সবসময় এটাই চেষ্টা করেছি। কারণ তিনি বলতেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন যে একজন নারী যদি নিজে অর্থ উপার্জন করতে পারে, তাহলে সংসারে এবং সমাজে তার একটা অধিকার থাকে, তার কথা বলার অধিকার থাকে, সে নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সেই লক্ষ্যটা সামনে নিয়েই আমরা কিন্তু জাতির পিতার সেই আদর্শ বাস্তবায়নে ব্যাপক উদ্যোগ নিয়েছি। এবং তিনি নারীদের চাকরি ক্ষেত্রে সরকারি চাকরি যাতে পায়, তার জন্য 10% কোটা নির্ধারণ করে দেন, যে এই 10% কোটা নারীদের জন্য সংরক্ষিত থাকবে। জাতীয় সংসদে নারীদের জন্য আসন সংরক্ষিত করে দেন। এমনকি আমাদের নিজেদের অধিকারটা রক্ষার জন্য যত রকমের যা দরকার সব ব্যবস্থাই তিনি করে দিয়ে গেছেন। জাতির পিতা পুলিশ প্রশাসনে আগে নারীদের কোনো স্থান ছিল না। সর্বপ্রথম নারী অফিসার নিয়োগ দিয়ে যান তিনি। মাত্র 15 জন নারী সদস্য দিয়ে তিনি পুলিশে প্রথম যাত্রা শুরু করেন। জাতির পিতা জুডিশিয়াল সার্ভিসে, যেখানে পাকিস্তান আমলে কিন্তু একটা আইন ছিল যে জুডিশিয়াল সার্ভিসে কোনো নারী অংশগ্রহণ করতে পারবে না, বা পড়াশোনা করতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না, চাকরি পাবে না। স্বাধীনতার পর সেই আইনটা তিনি বাতিল করে দেন এবং নারীদেরকে সুযোগ করে দেন যেন নারীরাও জুডিশিয়াল সার্ভিসে যেতে পারে। এবং সেই সাথে তার স্বপ্ন ছিল নারীরা বাংলাদেশের প্রত্যেকটা স্তরেই যেন তারা তাদের আপন অধিকারটা করে নিতে পারে। আমরা সেই আদর্শ নিয়ে নারীদের সমস্ত জায়গায়, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড থেকে শুরু করে সর্বস্তরে আমাদের নারীরা যেন স্থান পায়। এমনকি মেরিন একাডেমিতে সব জায়গায় আমরা সেই সুযোগটা সৃষ্টি করে দিয়েছি। উচ্চ পর্যায়ে কখনো নারীদের প্রমোশনই দেওয়া হতো না। অবশ্য পাকিস্তান আমলে উচ্চ পর্যায়ে কেন, আমাদের দেশের মেধাবী অফিসাররা কোনো দিন সচিব হতে পারেনি, অতিরিক্ত সচিব হতে পারেনি, তাদের প্রমোশনই দেওয়া হতো না। অথচ শিক্ষায়, দীক্ষায়, মেধায় আমাদের বাঙালিরাই ছিল সবথেকে বেশি চৌকস, কিন্তু তাহলেও তাদের কাছে সবসময় অবহেলিত। আজকে দেশ স্বাধীন হয়েছে বলে সবাই সচিব হতে পারছে, আমাদের নিজস্ব বিমান, আমাদের নিজস্ব সব কিছু নিজস্ব হতে পেরেছে। আমরা স্বাধীনতা অর্জন না করলে সেটা পেতাম না। আর এই স্বাধীনতা এনে দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। তিনি শিশু, নারী থেকে শুরু করে দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ প্রত্যেকের জন্য কাজ করে গেছেন। ছোটোবেলার থেকেই তিনি নিজেকে সবসময় দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে তাদের জন্য কাজ করতেন। নিজের বইপত্র, তখনকার দিনে হেঁটে স্কুলে যেতে হতো ছাতি মাথায় দিয়ে, সেই ছাতাটা যদি দেখেছে কেউ বৃষ্টিতে ভিজছে তাকে দিয়ে দিয়েছেন, নিজের খাবার ভাগ করে খেয়েছেন। এবং আমার দাদি সব সময়
আমার আব্বার প্রত্যেকটা কাজে কিন্তু তিনি সবসময় সমর্থন দিয়েছেন। এই যে বই টই দিয়ে দিচ্ছে, কাপড় চোপড় দিয়ে দিচ্ছেন বা ছাতি দিয়ে দিচ্ছে, বা খাবারের জন্য হঠাৎ করে ছেলেপেলে নিয়ে আসছে যে তাদেরকে খাবার দিতে হবে, কখনো আমার দাদি কিন্তু বকাঝকা করতেন না, এবং জানতেন যে তার খোকা সবসময় এরকম করবে এবং তার জন্য সবসময় অতিরিক্ত জিনিস তিনি করে রাখতেন। ঠিক সেইভাবে তিনি কিন্তু বড় হয়েছেন, কারণ সেই সময় মানুষ এত দরিদ্র ছিল, ছেলেমেয়েদের পড়াশোনার সুযোগ ছিল না, জায়গির থাকতো, অর্থাৎ নিজের গ্রাম থেকে এসে কোনো একটা বাসায় থেকে পড়াশোনা করতে হতো। তারা হয়তো একবেলা খাবার দেবে বা দুবেলা খাবার দেবে, কাজে স্কুল থেকে ফিরে যেয়ে হয়তো খাবার পাবে না। সেই সমস্ত ছেলে মেয়েদেরকে তিনি গোপালগঞ্জে আমাদের বাড়িতে নিয়ে এসে তাদের খাওয়া দিতেন এবং তারপর তাদেরকে পাঠাতেন। এবং আমার দাদিটা জানতেন বলে সবসময় আলাদাভাবে তাদের জন্য বেশি বেশি করে খাবার রেখে দিতেন। তো এভাবে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা উদার মনোভাব এবং তার যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়িত্ববোধ, সেই ছোটোবেলার থেকেই কিন্তু সেটা সবাই দেখেছে এবং পরিলক্ষিত করেছে, যে কারণে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি ব্যাপক কাজ করে যান। যাক, আমি এটুকুই বলতে চাই যে আজকে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, আজকে সারা বিশ্বে আমরা একটা মর্যাদা পেয়েছি। আমরা মুক্তিযুদ্ধে ৭১ সালে বিজয়ের পর সারা বিশ্বে কিন্তু বিজয়ী জাতি হিসেবে মর্যাদা পেয়েছিলাম, কিন্তু ৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর থেকে আর সেই মর্যাদাটা ছিল না। যাক, আমরা আওয়ামী লীগ যখন সরকারে আসার পর থেকে আজকে সারা বাংলাদেশের একটা উন্নয়ন আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের শিশুদের লেখাপড়া নিশ্চিত করবার জন্য প্রতি 2 মাইলের মাঝে যাতে একটা স্কুল হয়, অথবা যেখানে ছেলেমেয়েরা সহজে যেতে পারে সেভাবে স্কুল করে দিয়েছি। প্রাইমারি স্কুলের ব্যবস্থা করেছি, ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা করা, যে সমস্ত কর্মজীবী মেয়েরা তাদের জন্য হোস্টেল নির্মাণ থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা আমরা করে দিচ্ছি। পাশাপাশি প্রত্যেকটা নারী যেন কিছু কাজ করতে পারে, যেমন আমার বাড়ি আমার খামার, সেখানেও কিন্তু মেয়েদের অগ্রাধিকার, তারা সেখানে তার সংসারে কিছু কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারে। ডিজিটাল সেন্টার করে দিয়েছে, আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি বলেই তো আজকে এইভাবে সবার সঙ্গে দেখা হতে পারছে বা আমরা ভার্চুয়ালি এই অনুষ্ঠান করতে পারছি। কিন্তু সেই ডিজিটাল সেন্টার সারা বাংলাদেশে যখন আমরা 5,000 প্রায় 725টা ডিজিটাল সেন্টার তৈরি করলাম, তখন প্রত্যেক জায়গায় আমাদের শর্তই ছিল যে একজন মেয়ে একজন ছেলে 2 জন উদ্যোক্তা হবে, এবং তাদেরকে ঘিরে বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা যে কমিউনিটি ক্লিনিক করেছি, সেখানে শিশুরা মায়েরা তাদের শিশুদের নিয়ে যেতে পারে, নিজেরা চিকিৎসা পেতে পারে, সেখানেও মেয়েরা কাজ করছে, অর্থাৎ গ্রামের মেয়েরাই সেখানে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারছে, স্বাবলম্বী হতে পারছে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কাজে আমাদের এটা লক্ষ্য রেখেছি যে সেখানে আমাদের মেয়েরা যেন সমানভাবে কাজ করার সুযোগ পায়। যেমন এমনকি ভূমিহীনদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভূমিহীনদের মাঝে খাদ্য বিতরণ করতেন এবং গুচ্ছ গ্রাম নামে ঘর তৈরি করে দেওয়া শুরু করেন, যে একটি মানুষও গৃহহারা থাকবে না, এটাই ছিল তার লক্ষ্য। আমি তারই পদাঙ্ক অনুসরণ করে সেই গুচ্ছ গ্রাম এবং আশ্রয়ণ প্রকল্পে যখন ঘর করে দিই, সেই ঘরে কিন্তু মেয়ে এবং নারী এবং পুরুষ দুজনের সমান অধিকার আমরা নিশ্চিত করে দিয়েছি। এবং আশ্রমের যে নিয়ম ছিল, এখনও নিয়ম আছে এটা, যে যদি কখনো সমস্যা দেখা দেয় তো ওই বাড়িটা মেয়েদেরই অধিকার হবে, পুরুষরা পাবে না অগ্রাধিকার, মেয়ে অগ্রাধিকার পাবে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। অর্থাৎ নারীদের সব ধরনের ক্ষমতায়নের ব্যবস্থা আমরা আমাদের সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার নিয়েছে। আমরা যখন নারী ক্ষমতায়ন নীতিমালা করলাম, সেটা ছিল 2097 সালে আমরা প্রণয়ন করি এবং 2098 সালে সেটা আমরা পাশ করি, কিন্তু 2001 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি, বিএনপি ক্ষমতা আসে, খালেদা জিয়া ক্ষমতা এসেই সেটা বন্ধ করে দেয়। আমরা আবার 2009 যখন সরকার গঠন করি, আমরা সেটাকে আবার আমরা নতুনভাবে প্রণয়ন করে 2011 সালে আমরা পুনরায় নারী ক্ষমতায়ন নীতিমালা প্রণয়ন করে আজকে নারীদের ক্ষমতায়ন আমরা নিশ্চিত করেছি। আর জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটা করছি, আমাদের গ্রামে গঞ্জে অনেক মেয়েরা আছে, তারা নিজেরা যা কিছু তৈরি করবে, যা প্রস্তুত করবে, সেগুলি যেন বাজারজাত করতে পারে এবং তাদের প্রশিক্ষণ পায় এবং তারা যেন সুন্দরভাবে কাজ করতে পারে, তাদের নিজস্ব একটা কাজের জায়গা করে দেওয়া, যেটা রাজধানীতে আজকে আমরা করলাম। পর্যায়ক্রমিকভাবে আমরা জেলা, উপজেলা, বিভাগীয় শহরে আমরা এভাবে করে দিয়েছি এবং সেখানে নিজস্ব জমিতে যাতে
এই ধরনের জয়িতা টাওয়ার হয় তার ব্যবস্থা আমরা করে দেব, যেন নারীদের নিজেরা নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করাটাই হচ্ছে মূল লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। কাজে নারীর সম অধিকার, মর্যাদা, সাম্য, স্বাধীনতা সব কিছুই আমাদের সংবিধানে জাতির পিতা আমাদের দিয়ে গেছেন। কাজে আমরা সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করি যে আমাদের বাংলাদেশ যেভাবে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি, এখানে যদি নারীদের আমরা সমান অধিকার নিশ্চিত না করতে পারতাম তাহলে হয়তো এভাবে আমরা করতে পারতাম না। তাই আমি এটাই চাইবো যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে আন্তর্জাতিকভাবেও আমাদের এটা স্বীকৃত যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF সর্বশেষ প্রতিবেদনে বলেছে টানা সপ্তমবারের মতো জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। কাজে আমাদের নারীরা যেন সবসময় এটা মনে রাখেন যে অধিকার করে বললে, চিৎকার করলে অধিকার দেবে না, অধিকারটা অর্জন করে নিতে হবে, নিজেদের কাজ নিজেরা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর আজকের যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমি এই শিশুদের জন্য যেন সামনের দিকে ভবিষ্যতে জীবনটা যেন সুন্দর হয় তার জন্য আমরা কিন্তু পরিকল্পনা করে দিয়ে গেলাম। আমরা এখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। কাজেই আমাদের লক্ষ্যই ছিল যে সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ হবে একটা উচ্চ মাধ্যমিক দেশ। আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, যেটা জাতির পিতা যুদ্ধের পর মাত্র ৩.৫ বছরে স্বল্পোন্নত দেশ হিসেবে 1975 সালে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি আদায় করে দিয়ে গিয়েছিলেন। দর্শক, এতক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনছিলেন। তিনি যুক্ত ছিলেন নয়াপল্টন থেকে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে মৌন মিছিল কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী মহিলা দল। সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমান, এখানে মহিলা দলের দুঃখিত আমাদের বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এটার মধ্যে একটা মৌন মিছিল হওয়ার কথা ছিল। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমি আমাদের বর্তমান সরকারের ট্রাফিক নৈরাজ্যে পড়ে গিয়ে আমার আসতে অনেক বিলম্ব হয়ে গেছে। আমি উত্তরা থেকে আসি, স্বাভাবিকভাবেই আমি এই নৈরাজ্যের শিকার হয়েছি, আমি সেই দুঃখ প্রকাশ করছি। তো মৌন মিছিলও এরা ভয় পায়। মৌন মিছিল ভয় পায় এই জন্যে যে যদি আপনার এই মিছিলের মধ্য দিয়ে তাদের সরকারের পতনের ঘন্টা বাজতে থাকে, কারণ স্বাভাবিকভাবেই তারা সেটাকে আটকে দেওয়ার চেষ্টা করে। বন্ধুগণ এবং মা বোনেরা, আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় অবদান যে নেতৃত্ব, যে মহিয়সী নেতৃত্ব, যিনি তার রাজনীতিতে আসার পর থেকেই এই গণতন্ত্রকে পুনরুদ্ধার, রক্ষা, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, অবদান রেখেছেন এবং এখনো তিনি কারারুদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আমরা সবাই জানি। বেশ কয়েকদিন ধরেই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলন করছি, কথা বলছি। দেশনেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর যে আমরা দাবি জানাচ্ছি, তার মুক্তির দাবি জানাচ্ছি। দুর্ভাগ্য আমাদের যে নেত্রী এই দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, যিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এটাকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসছেন, যিনি মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, তার কথা বলার অধিকার, তার সভা সমিতি মিছিল করবার অধিকার, তার নিজের মতামতকে প্রকাশ করবার অধিকারের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যখন সরকারে ছিলেন তখন তিনি অনেকগুলো কাজ করেছেন। দেশনেত্রী আজকে আমাদের মেয়েদের জন্য, বিশেষ করে আমাদের সন্তানদের জন্য যে সবচেয়ে বড় অবদান তার হচ্ছে যে তিনি স্কুলের যে মেয়েরা পড়বে
তাদের পড়াশোনাকে তিনি অবৈতনিক করেছিলেন এবং সব শেষে তিনি গ্রাজুয়েশন পর্যন্ত তিনি অবৈতনিক করেছিলেন, পূর্ণ বেতন দিতে হবে না। তিনি বৃত্তির ব্যবস্থা করেছিলেন, মেয়েদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছিলেন আনসারে, বিডিআরে, পুলিশে এবং সেনাবাহিনীতে। তার আমলেই এই দেশে মেয়েরা ক্ষমতায়নের সবচেয়ে বড় সুবিধাগুলো পেয়েছে। দর্শক, এতক্ষণ মির্জা ফখরুল ইসলামের বক্তব্য শুনছিলেন, তিনি যুক্ত ছিলেন নয়াপল্টন থেকে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী জেলাগুলোতে। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কি ধরনের সতর্কতা নেওয়া হয়েছে সীমান্তবর্তী জেলা যশোরে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, এই স্থলবন্দর দিয়ে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট দিয়ে প্রায় 5,000 মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। ফলে ভারত এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কারণে এখানকার যে মানুষ রয়েছে তারা একাকার হয়ে যায়, মিশে যায়। সে কারণে যে যারা ভারত থেকে আসছে তারা এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। সে কারণে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে যে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং যে হ্যান্ড স্যানিটাইজার, সেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হয়েছে এবং বেশি যাতে জটলা না হয় সে কারণে তারা অল্প অল্প করে প্রবেশের কথা বলছে। পাশাপাশি যে বন্দর রয়েছে, বন্দরের যে উপপরিচালক রয়েছে মামুন তরফদার, আমি তার সাথে কথা বলেছি। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে বন্দরের যে গেট রয়েছে সেই গেটে অতিরিক্ত যে স্প্রে ব্যবহারের জন্য তারা ব্যবহার করছে এবং যে ট্রাক ড্রাইভাররা রয়েছে সেই ড্রাইভাররা যেন বাংলাদেশের যে সীমানা রয়েছে সেই সীমানা অতিক্রম করে, অর্থাৎ যে বাউন্ডারি রয়েছে, ট্রাক টার্মিনাল রয়েছে সেই টার্মিনালের বাইরে বেরোতে না পারে সেজন্য অতিরিক্ত তাদের পুলিশ মোতায়েন রয়েছে, তাকে সিকিউরিটি রয়েছে। আর পাশাপাশি যে সীমান্তবর্তী জেলা যশোর, আপনি জানেন যে এই মানুষগুলো যশোর দিয়েই বিভিন্ন স্থানে চলে যায়, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে যারা এখান থেকে বিভিন্ন স্থানে যায় সেই মানুষগুলো যাতে যশোরে অবস্থান করতে না পারে এবং বেশি মাস্ক ব্যবহার করতে পারে সেই ধরনের পদক্ষেপের কথা বলছেন। পাশাপাশি সিভিল সার্জনের সাথে আমি কথা বলছি, সিভিল সার্জন যেটি বলেছেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে যাতে সমাবেশ কম হয়, ওয়াজ মাহফিল যত কম হয় এবং মানুষ যারা বের হচ্ছে তারা যেন মাস্ক পরে বের হয় এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, এই সমস্ত দিকে তারা উদ্যোগ নিচ্ছেন যাতে মানুষের সমাগম যদি কম হয় সে কারণে তারা পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের উপর পদক্ষেপ নিতে বলেছেন। পাশাপাশি এইভাবে যদি এই ভাইরাসটি প্রতিরোধের কথা বলছেন, পাশাপাশি সচেতনতার জন্য তারা লিফলেট ব্যবহারের কথা বলছেন, মাইকিংয়ের কথা বলছেন। পাশাপাশি মসজিদ মাদ্রাসাগুলো রয়েছে সেখানে মসজিদে প্রতি শুক্রবারে যে জুম্মার নামাজ হয় সেই খুতবার আগে কিংবা পরে মুসল্লিদের জানানোর কথা বলেছেন। বিশেষ করে আবার মুসল্লিদের যারা মাস্ক পরে মসজিদে প্রবেশ করে তার জন্য তারা কড়াকড়ি আরোপ করছেন। এই সমস্ত দিকগুলো বিবেচনা করে তবে সাধারণ মানুষ বলছে আগে ভাগেই যদি সতর্কতা অবলম্বন না করা হয় তাহলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। তাই এখন থেকেই প্রশাসনকে কড়া সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মানুষ। তো সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। ফিসি স্টুডিওতে আপনার কাছে বাবলি। ধন্যবাদ। দর্শক, যশোর থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। শীতেই চট্টগ্রামের কর্ণফুলীর দুই ধারে চলছে নানা রকমের শুটকি তৈরির মহা উৎসব। বাজারে নতুন শুটকি আসায় কিছুটা কমছে দাম। বিষমুক্ত চট্টগ্রামের শুটকি যাচ্ছে বিদেশের বাজারেও। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, চট্টগ্রামের শুটকি শিল্প দিন দিন বিকশিত হচ্ছে, কি বলছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা? ধন্যবাদ বাবলি, আপনি যথার্থই বলেছেন। আপনি জানেন যে চট্টগ্রামের ঐতিহ্যের সাথে একেবারে মিশে গেছে শুটকি উৎপাদন। তার কারণে কিন্তু আসলে শীতকাল আসলে এই মৌসুম অনেকটা শুষ্ক মৌসুম থাকে, এমনকি বঙ্গোপসাগরে নানা জাতের মাছ কিন্তু এই সময়টার মধ্যে পাওয়া যায়। সেই সুবাদে কিন্তু আসলে যে এই সময়টাকে তারা বেছে নেয় যারা শুটকি উৎপাদন করে। চট্টগ্রামের শুটকির কদর কিন্তু দেশের মানুষের চাহিদা তো আছে, একইভাবে কিন্তু আমরা দেখেছি বিশ্ব বাজারেও কিন্তু আসলে শুটকির কদর রয়েছে। চট্টগ্রামের শুটকি আসলে যে ঐতিহ্য রয়েছে, ঐতিহ্যটা হলো যে বিষমুক্ত শুটকি উৎপাদন করার কারণে কিন্তু আসলে যে বিদেশের বাজারে খুব একটা চাহিদা পাচ্ছে।
তো আসলে যেই শুটকিগুলো আপনি দেখতে পাচ্ছেন চুরি শুটকি, ফাইসা শুটকি সহ বিভিন্ন রকমের শুটকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা উৎপাদন করছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, কি কি শুটকি আপনাদের আছে? আমাদের ছুটকি আছে লুটিয়া পাচিয়া ছুরি, তারপর হলো ওই হাঙ্গর, তারপর দাম কেমন পাচ্ছেন আপনি? হ্যাঁ, দাম কেমন পাচ্ছেন? দাম দাম একটু কম কম হলো যে বিদেশ থেকে আমদানি করি থাকে, তো ওইটার জন্য আমাদের দেশের মালামাল একটু কম দামে বিক্রি করে থাকে জন্য বিদেশ থেকে যদি চট্টগ্রামের শুটকি দেশের মানুষের তো চাহিদা আছেই, চাহিদা। দেশের মানুষ তো আমাদের চট্টগ্রামের শুটকির প্রতি খুব একটা আগ্রহ আছে। বিশ্ববাজারে কেমন চাহিদা রয়েছে? ইনশাল্লাহ বিশ্ববাজারে তো আমরা যে শুটকি হলো বাজার মুক্ত, ওই লবণাক্ত মুক্ত, লবণ মুক্ত বা বিশুদ্ধ যা কিছু আছে তা কিছু মুক্ত, এই পরিবেশ নিয়ে আমরা তৈরি করে থাকি। এই জন্য আমাদের দেশের মাছগুলি, শুটকিগুলি অনেক স্বাদ, অনেক পছন্দনীয় ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। এখানে যারা শুটকি উৎপাদন করেন তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু এই সময়টা আসলে শুটকি উৎপাদনের ধুম পড়ে যায়। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। নানা জাতের শুটকি উৎপাদন করা হচ্ছে, দামও কিন্তু কিছুটা তারা পাচ্ছে। এমনকি এই জায়গা থেকে, যে জায়গায় আমরা দেখানোর চেষ্টা করছি বাবলি, এই জায়গা থেকে শুটকি উৎপাদন করে তারা কিন্তু চট্টগ্রামে যে আসাদগঞ্জ রয়েছে, যেখানে শুটকির পাইকার রয়েছে, সেখানে কিন্তু তারা বিক্রি করে। প্রতি সপ্তাহে 2 দিন সেখানে কিন্তু আসলে বাজার বসে, শুটকির হাট বলা হয় চট্টগ্রামের ভাষায়। সেখানে কিন্তু তারা গিয়ে বিক্রি করে। সেখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে চট্টগ্রামের শুটকিগুলো। একইভাবে কিন্তু আসলে যারা পাইকার রয়েছে তারাও কিন্তু আসলে যে বিদেশের বাজারও কিন্তু রপ্তানি করে থাকেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আরেকজন ব্যবসায়ী আছেন। কি কি শুটকি আপনি উৎপাদন করছেন? আমাদের এখানে ফাইসা, আপনার সুরি, লেট্টা এবং ফাইসা, বিভিন্ন জাতের মাছ আর কি, অঙ্গর, এই ফাতা, সবগুলো এখানে বিভিন্ন জাতের মাছ এখানে শুটকি শুকানো হয়। আপনার গিয়া মুক্ত আর কি, মেডিসিন মুক্ত, ভেজাল মুক্ত। এই চট্টগ্রামের শুটকি বিভিন্ন দেশে যায় এবং সারা দেশে তো আছেই রপ্তানি, এবং বিদেশেও বিভিন্ন দেশে রপ্তানি হয়। এগুলো এত শুটকি উৎপাদন করা হচ্ছে, তবু কিন্তু দেখা যাচ্ছে চাহিদাও কিন্তু অনেকটা বাড়ছে। তো বিদেশ থেকে কিন্তু আমাদের আমদানি করতে হচ্ছে কেন? এখানে আমদানি করা হচ্ছে কারণ আমরা যে চাহিদা মোতাবেক আমরা এখানে উৎপন্ন করতে পারতেছি না, এই কারণে আমাদের বাইরের থেকেও কি আমদানি করতে হয়। কেন? আমাদের পুঁজিপাটটা যা কিছু আমরা যদি সরকারের থেকে যদি বিভিন্ন ব্যাংক যদি স্বল্প সুদে যদি আমরা কিছু সহযোগিতা পাইতাম, তাহলে আমাদের আর বিদেশ থেকে শুটকি আনা লাগতো না। এখান থেকে উৎপন্ন করে আমরা বিদেশে আরও বেশি বেশি করে দিতে পারতাম। এখন তো আমরা সরকার থেকে এরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, যা নিজেরা টাকা দিয়ে, নিজেরা পয়সা দিয়ে যা কিছু তৈরি করতে পারি ওটা দিয়ে আমরা বাজার জাহির করি আর কি। সুযোগ সুবিধা বলতে কি, স্বল্প সুদে ব্যাংক লোন বাইরে? সর্বসুদে যদি সরকার আমাদেরকে যদি টাকা দিত, ছাড়তো, তাহলে তো আমরা ব্যবসাটা আরও উজ্জ্বল করতে পারতাম। আরও বিভিন্ন দেশে আমরা আরও উৎপন্ন করে বাইরে আরও গিয়া করতে পারতাম। এখন তো আমরা টাকা ওরকম পুঁজিপাটটা নাই আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছিলেন কিন্তু আসলে শুটকি উৎপাদন করতে তাদের কোনো অনাগ্রহ নেই, তারা আগ্রহ অনেকটা বেশি। কিন্তু দুর্ভাগ্য ক্রমে কিন্তু তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, জায়গার একটি সংকট রয়েছে। সমুদ্রের পাড়ে কিন্তু আসলে, এমনকি যে নদীর পাড়ে কিন্তু তারা শুটকি উৎপাদন করে, সেই জায়গাগুলো দিন দিন কিন্তু আসলে অনেকটা সংকুচিত হতে যাচ্ছে। বিভিন্ন কলকারখানা গড়ে ওঠার কারণে শুটকি উৎপাদনের জায়গা কিন্তু অনেকটা সংকুলন দেখা যাচ্ছে। একই সাথে কিন্তু আসলে যে ব্যাংক লোনের কথা তারা উল্লেখ করেছেন, যদি স্বল্প সুদে যদি ব্যাংক লোন পাওয়া যেত তাহলে কিন্তু আসলে শুটকি উৎপাদন আরও বাড়ত, রপ্তানি কিন্তু তারা অনেকটা করতে পারতো বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে বাবলির কাছে। সহকর্মী নয়ন বড়ুয়া জয়যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। দর্শক, এই ছিল নিউজ 24 বাংলাদেশ লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।